আসসালামু আলাইকুম শ্রোতাবিন্দু, কেমন আছেন সবাই? আশা করি খুব বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি আছি ভূতের রাজ্য থেকে আপনাদেরকে অসাধারণ ভয়ঙ্কর রকমের হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে আজকের এপিসোডে আছে দুটি সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটি শুনলে আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগা কাজ করবে। তাই বেশি কথা না বলে ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে আজকের ঘটনাতে শুরু করতে যাচ্ছি। আজকে নাম্বার ওয়ানে যে ঘটনাটি আছে সেটা হলো জিনের জানাজা। আমি কিভাবে সরকারি কর্মকর্তা হয়ে জিনের জানাজায় অংশগ্রহণ করলাম সে ঘটনাটি আপনাদের মাঝে সম্পূর্ণ তুলে ধরব। আর এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 10 বছর আগে। আমি একজন সরকারি কর্মকর্তা। আমাকে মিটিং করতে প্রায় থানা অফিসে যেতে হয়। একদিন হঠাৎ করে আমার এক অফিসের বন্ধু আমাকে ওই মিটিংয়ের খবর দিল। তো আমি পরের দিন মিটিংয়ে এসেছি। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। আমি অফিসের কর্মকর্তাদের উপর খুব বিরক্ত বোধ করলাম। সময় জ্ঞান নেই মনে করে বিড় করে কিছু বললাম আমি। আসলে বা তাদের তো কোনো দোষ নেই। আমার বাড়ি থানা থেকে প্রায় 21 কিলোমিটার দূরে। যদিও বা বাসে সবটা রাস্তা যেতে হলে, কিন্তু 7 কিলোমিটার বাসে যাওয়ার পর বাকিটা সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগেই যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি, সময় খারাপ হলে যা হয়। মিটিং শেষ করতে করতে আমার প্রায় মাগরিবের 1 ঘন্টা পরে হয়ে গেল। আমি তড়িঘড়ি করে বের হতে যাব এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। আমি প্রচণ্ড বিরক্ত বোধ করলেও যতটুকু সম্ভব আমি তার দিকে হাসি মুখে ঘুরে দাঁড়ালাম। সে থানার কর্মকর্তা তার হাতের ইশারায় আমাকে তার রুমে যেতে বলল। আমি পিছে পিছে তার সাথে রুমে গেলাম। সে আমাকে বসতে বলল। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে আমাকে বিদায় দিলেন। আমার মুডটাই অনেক খারাপ হয়ে গেছে। বাস স্ট্যান্ডে এসে দেখি কোনো বাস নেই। ঘড়িতে তখন 9টা ছুঁই ছুঁই। শহরগুলোতে এটা একটা সমস্যা। রাত 8টার পরে কোনো বাসই ছাড়তে চায় না। মোটামুটি 8-10 জন লোক হলে এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহন পাওয়া গেল না। এমন সময় একটু টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলিকে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো দেওয়ার জন্য ডাবল ভাড়া চাইল। টেম্পোতে বসে আমি খুবই দুশ্চিন্তায় করতে লাগলাম যে এই পথটা না হয়তো আমি টেম্পোতে যাব, কিন্তু বাকি পথটুকু আমাকে তো একাই সাইকেল নিয়ে যেতে হবে। গ্রামের দিকে তো 8টা বাজতে ভুতুড়ে বা নীরবতার সৃষ্টি হয়। আমি মনে মনে কিছুটা ভয় পেতে লাগলাম। টেম্পুটি আমাকে নির্দিষ্ট গন্তব্যে নেমে দিল। তারপর আমি দোকানের সামনে গেলাম। রাস্তার পাশে একটা চার দোকান আছিল। আমি সেই জায়গায় আমার সাইকেলটা রেখে গেলাম। দোকানদার হেকমত আলী খুবই সজ্জল একটা ব্যক্তি। যে কেউ ওনার দোকানের সামনে সাইকেল বা অন্য গাড়ি করে রেখে যায়, বিনিময়ে কারো কাছ থেকে কিছু নেয় না। সবাই ওনার দোকানে চা পেয়ে পান খেয়ে যায়। আমাকে দেখে হেকমত আলীর দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো। আমি কারণ বলতে পাশের দোকানের সামনে বেঞ্চিতে বসা একটি লোক বলে উঠল, সরকারি কর্মকর্তাদের এটাই একটা সমস্যা। 4 কাপে চিনি দুধ দিতে হেকমত আলী বারবার কয়েকবার আমাকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। আমি বেশি রাত হতে ভয় পেলেও বুকে একটু সাহস নিয়ে বললাম, না, আমার কোনো সমস্যা হবে না, আমি একাই যেতে পারবো। বাড়িতে আবার স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল।
ততক্ষণ আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। আমি একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখা খুবই শীঘ্রই হলো। আকাশে আকাশে চাঁদ দেখে আমি খুবই খুশি হলাম। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে একটু একটু করে চাঁদের আলোয় অদ্ভুত এক আলো আধার মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। পথে যেতে যেতে আমি একটা অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলাম। রাতের বেলা কিছু গাছের নিচে কিছু ঝাপসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। আমি কিছুক্ষণ চমকিত। আমি সাইকেলের বেল বাজাতে বাজাতে ডানের মোড়টা ঘুরলাম। ঘুরে তো আমি মনে মনে একটু হেসে নিলাম, কারণ ডানের মোড়ে একটা বড় পুকুর আছে, সেটাই চাদর আলো পরে রূপালি একটা আভা তৈরি হয়েছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই ছিল সে কর্ফুলা গোরস্থান। আমি আবার গোরস্থানে ভয় পাই না, যদি এই গোরস্থানে অনেক কথা প্রচলিত আছে, গ্রামের কথা তো, তাই কোনো বিশ্বাস করি নাই। আমি আবারও সাইকেলের বেল বাজাচ্ছি। রাস্তায় কেউ নেই, তবুও ইচ্ছা করে বেল বাজাচ্ছি। গোরস্থানের মাঝখানে একটা তেঁতুল গাছ আছে। সে তেঁতুল গাছে মানুষ প্রায়ই কিছু না কিছু দেখে থাকে। ওখানে কিছু মানুষের ফিস ফিস কথা শোনা যাচ্ছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। সামনে একটা লাশ। আমি ভাবলাম হয়তো কেউ মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। তা আমি আবার ভাবলাম যে আমিও জানাজার শরিক হয়ে আসি, তাহলে ভালো হবে। এ ভেবে আমি সাইকেলটাকে রাস্তায় একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলাম। আমি ভালোভাবে সালাত আদায় করলাম। করার পরে ডানে বামে তাকাতে দেখলাম আশেপাশে কেউ নেই, সামনে শুধু লাশটা পড়ে আছে। হঠাৎ করে আমার মাথায় কিছু একটা পড়লো। সামনে দেখি কিছু সাদা কাপড় পরা অবয়ব ছায়া উড়ে গেল। তখনই আমি চিৎকার দিয়ে সে জায়গায় অজ্ঞান হয়ে যাই। ততক্ষণে আমার কোনো কিছু মনে ছিল না। আমি পরের দিন আবিষ্কার করলাম আমার এক বন্ধুর বাসায়। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমি এই জায়গায় কেন? সে বন্ধুটি আমাকে বলল, তোকে আমি রাত সকালবেলা মসজিদ থেকে যাওয়ার সময় দেখি তুই কবরস্থানে শুয়ে আছিস। তোর কাছে গিয়ে দেখলাম তুই অজ্ঞান হয়ে আস, তাই তোকে আমি আমার বাসায় নিয়ে আসলাম। আমি তাকে কাল রাতের সব ঘটনা খুলে বললাম। ঘটনাটি শুনে সে আমাকে বলল, ওটা কোনো মানুষের জানালা ছিল না, ওটা জিনেদের জানালা ছিল। তুই ভুল করে তাদের জানাজায় শরিক হয়, তারাই খুব রেগে গেল, তাই তোকে কিছু একটা দিয়ে আঘাত করছিল, তাই তুই অজ্ঞান হয়ে গেছিস। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ও ভাই সাপ, অসাধারণ ঘটনাটি ছিল। এরকম আরো আর হিম করা ঘটনা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় ঘটনা হলো আদা খাওয়া গরু। আমার এক বন্ধুর সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি আমি 2-1 বার পড়েছি, আমার কাছে খুবই ভয়ঙ্কর মনে হয়েছিল, তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো ঘটনাটি শোনার পরে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভূত প্রেত বা জিন এগুলোকে যারা বিশ্বাস করে না তারা এই ঘটনাটি শুনবেন না।
তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। তো ঘটনাটি বোঝার সুবিধার্থে আমি এই ঘটনার আমার নিজের নাম দিয়ে বলতে চাই। তো আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। অনেকের মুখে শুনেছি যে আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল, সেই নদীতে নাকি রাত 8টার পরে খুব ভয়ঙ্কর মনে হয়। আমি এগুলোকে বিশ্বাস করতাম না। তো আমি কিছুদিন পরে আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এক পরিচিত চাচার মোটর নৌকায় গিয়েছিলাম। বাসায় ফেরার পথে সন্ধ্যা নেমে গেল। চাচা আমাকে বলল যে এখন রাত অনেক হয়েছে, তুমি যেও না, কাল সকালে যেও। তো আমি মামাকে বললাম যে না মামা, আমাকে আজকে যেতে হবে, বাড়িতে আমার একটু কাজ আছে। আমি নদীর ঘাটে এসে দেখি যে এক মধ্যবয়স্ক চাচা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, আঙ্কেল আমাকে সামনে পার করে দিতে পারবেন? সে আমাকে বললো, আচ্ছা বাবা তুমি এসো, কিন্তু তুমি এত রাতে এই জায়গায় কেন? তুমি তো জানো যে এই রাস্তাটা ভয়ঙ্কর। তো আমি আর কিছু বললাম না, আমি তার সাথে উঠে গেলাম। কিছুক্ষণ পর চাচা আমাকে তার নিজ গন্তব্যে পৌঁছে দিল, আর চাচাকে আমি কিছু পারিশ্রমিক দিলাম। আমি চাচাকে বিদায় দিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলাম। তখন রাত প্রায় 9:30 বাজে। চারপাশে খুবই অন্ধকার। আমি খুব দ্রুত রাতের আধারে হেঁটে চললাম। আমার কাছে তখন একটা মোবাইল ছিল, আমি মোবাইলের আলোয় প্রায় ভালোভাবেই রাস্তা দেখতে পাচ্ছিলাম। তবে আমাদের বাড়ি খুব একটা দূরে না, মেন রোড দিয়ে গেলে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। আর মেন রোডের পাশে দিয়ে একটা আঁকাবাঁকা মাটির পথ গেছে, তার পাশে একটা বিশাল বড় বট গাছ আছে। গ্রামের লোকের কাছ থেকে প্রায়ই শুনি যে বট গাছে নাকি কিছুর আবির্ভাব ঘটে। প্রায় বলে গ্রামের মানুষজন আদা খাওয়া কিছু জীব জানোয়ারের মৃতদেহ পায়। তাই আমি এগুলোকে ভয় পেতাম না বা বিশ্বাস করতাম না। তাই আমি ওই রাস্তা দিয়ে হাঁটা ধরলাম। আবার সেদিন আমার বাংলাদেশ আর ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা বাটটাই বেছে নিয়েছিলাম। সেদিন আর কাউকে সে জায়গায় দেখতে পেলাম না। আমি একাই হন হন করে হাঁটতে লাগলাম। তারা যত তাড়াতাড়ি পারে বাংলাদেশের খেলা প্রায় শুরু হয়ে যাবে বলল। তাই আমি আরো জোরে হাঁটতে লাগলাম। চারপাশে কিরকম এক অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। আমি সেদিকে কান দিলাম না, তাও আমি হাঁটতে লাগলাম। মনের ভিতর তখন একটু ভয় কাজ করছে, যে মনে হয় পিছনে আমার কেউ আসছে বা আমার সামনে দিয়ে কেউ চলে গেল, এরকম ভাব হলো। তারপর আরো কিছুক্ষণ যাওয়ার পরে আমার কানে কিরকম এক অদ্ভুত ভয়ঙ্কর কিছু খাওয়ার আওয়াজ শোনা গেল। তো আমি ওই জায়গায় প্রায় 20 সেকেন্ড বা আধা 1 মিনিট এরকম আমি ওই জায়গায় দাঁড়ায় শুনলাম যে আসলে আওয়াজটি কোন জায়গায় থেকে আসছে। কিন্তু যত এগিয়ে গেলাম কিন্তু কোনো সাউন্ড আর পেলাম না। তো আমিও নাছোড়বান্দা, আমি আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। অনেকে ভাববেন হয়তো আমি মিথ্যা বলছি, কিন্তু ভাই আমি আসলে অনেক সাহসী ছিলাম। একা হাতে গভীর রাতে 2টা চোর একসাথে পিটাইছি। ভয়টার খুব কমই আছে। যাই হোক, ঝোপের পাশে দাঁড়িয়ে আমি উঁকি দিলাম। উঁকি দিয়ে যেন আমি আকাশ থেকে পড়লাম। আমার সামনে এক সাদা কাপড় পরা মহিলা কি যেন খাচ্ছে। দেখে মনে হলো কোনো এক 4 পায়ে জানোয়ার।
অন্ধকার খুবই বেশি, কিন্তু চাঁদের আলো এবার সেদিন একটু আসিল। চাঁদের আলো ঝাপসা ঝাপসা দেখা গেল। ওই মহিলাটির পাশ থেকে ওই গজ গজ শব্দটি হচ্ছিল, যেমন হাড় ভাঙ্গার কোনো শব্দ, কর্মর করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, জোরে চিৎকার দিয়ে বললাম, এই কেটারে? সাথে সাথে হুট করে মহিলাটি আমার দিকে ঘুরে গেল। ওই মহিলাটির চেহারা দেখার সাথে সাথে মনে হলো আমার কলিজাটাই এক লাফে গলায় উঠে গেল। বহু কষ্টে আমি নিজেকে সামলে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ। কিছু বুঝতে আমার আর বাকি রইল না যে এটা কোনো মানুষ নয়। এরপর শুধু আমার এতটুকুই মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলেছিলাম। ওই মহিলাটি গরুটিকে রেখে চোখের পলকে আমার সামনে এগিয়ে আসলো। এরপর আর আমার কিছু মনে ছিল না। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুরও আছে। ওনাদের কাছে শুনতে পায় রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির ও 3 বাড়ির পরের রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর সেই চাচা আরো মানুষজন জড়ো করে আমাকে এ জায়গায় নিয়ে আসে। তো আমি এরপর আরো মানুষের সাহায্য নিয়ে আমাকে বাসায় নিয়ে আসেন। আশ্চর্যের ব্যাপার, সেদিন আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা আধ খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরে বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত ছিল না। আমার আর বুঝতে বাকি রইল না এটাই সেই গরু। আমার সাথে ঘটনাটি আসলে সত্যিই ঘটেছিল। এরপর বেশ কিছুদিন আমার জ্বর হয়েছিল, প্রায় 7-8 দিন। তারপরে থেকে আমি ভূত প্রেত বা জিন এগুলোকে বিশ্বাস করতে শুরু করলাম। আর রাত কখনোই বা সন্ধ্যা হতেই আমি আর ওই রাস্তাতে যেতাম না। হয়তো আমার আধা ঘন্টা দেরি হতো, তাও আমি ওই মেন রোড দিয়েই যেতাম, কারণ মেন রোডে সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে। ওই জায়গায় অত ভয় পেত নাই। ও ভাই, বিশ্বাস করেন ভাই, ঘটনাটি এরকম মজাদার আর ভয়ঙ্কর ঘটনাটি হয়েছে আমি নিজেরই বলতে ভয় ভয় লাগছিল। তবুও আমি আপনাদের মাঝে পড়ে শোনালাম। ঘটনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমাদের ঘটনাটি আপনাদের কাছে পাবলিশ করার সাথে সাথে চলে যায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।